আওয়ামী লীগ আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। প্রথম 1 ঘণ্টায় 12টির নিষ্পত্তি, কাল শেষ হবে কার্যক্রম। নির্বাচন পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়ন। 56 পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায়। এবং আজ থেকে শুরু বাংলাদেশি যুবাদের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ ভারত। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচ শুরু বেলা 1টায়। শেখ হাসিনা সরকারের সময় গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজন করে এই সভা। সারা দেশ থেকে 900 পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন আয়োজনে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা স্বজনদের বেদনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অমানবিক ঘটনার বিচার চান তারা। সেটাকে আজ এত পরিবারের এত কান্না, এত বুক ভরা হাহাকার আমাদের হয়তো দেখতে হতো না। আমাদের নায়ক তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, জনগণের সঙ্গে আপনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পান, সর্বপ্রথম গুম হওয়া খুন হওয়া পরিবারদের পাশে দাঁড়িয়ে আমাদের বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবেন। এতটুকুই আমাদের চাওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবে চট্টগ্রামের আমাদের সহযোদ্ধা ছিল বড় ভাই নুরুল ইসলাম নুরু ভাই। নুরু ভাইয়ের পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মনুর ভাইয়ের স্ত্রী, তাকে আসার জন্য অনুরোধ করছি। নুরু ভাইয়ের পরিবার সম্ভবত আসছে। এরপরে প্রস্তুত থাকবে শহীদ অলি ভাইয়ের পরিবার, সাতক্ষীরার অলিউল্লাহ অলি ভাইয়ের পরিবার। এরপরে প্রস্তুত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান স্যারকে সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমি চিটাগংয়ের রাউজানের ছিল, সংসদ সদস্য ছিল। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশ মাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শিখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেলথ সেলের একজন সদস্য ছিল। তার সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। এদিন এখন পর্যন্ত 20টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আজ 511 থেকে 610 নম্বর আপিলে শুনানি হওয়ার কথা রয়েছে। সকাল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। নির্বাচন ভবনে 645টি আবেদন নিয়ে 7 দিন আগে শুরু হয়েছে শুনানি। এদিকে আপিল নিষ্পত্তির 7ম দিন শুক্রবার 43টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 18 জন। আবেদন নামঞ্জুর হয়েছে 17টি। এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে 4টি আবেদন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ থেকে মাঠে নেমেছেন ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক। আজ থেকেই বিভিন্ন জেলায় যাচ্ছেন তারা।
সকালে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অবজারভার টিমের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। পর্যবেক্ষক দলের উপপ্রধান ইনতা লাসে জানান, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে, তবে এখনই নিয়ে কোনো প্রতিবেদন দেয়া হবে না। 14 ফেব্রুয়ারি ঢাকায় এই মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। আমার এটা নিয়ে যাবো স্যার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 243, ব্রাহ্মণবাড়িয়া 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে সাধারণ ভোটাররা। তারা আসলে কি প্রত্যাশা করছেন, তাদের প্রিয় অভিভাবক যিনি হন না কেন তার কাছ থেকে আসলে তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষাকেই সেই সব বিষয় জানবো। স্বাগত আপনাদের প্রত্যেককেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, যিনি অভিভাবক হবেন এই আসন থেকে তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের? আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রত্যাশা খুব ছোট। আমরা চাই এমন একটা সমাজ যেটা মাদক মুক্ত হোক। আমাদের সবচেয়ে বড় সমস্যা মাদক এবং চুরি ডাকাতি। আমরা চাই আমাদের নাসিরনগর মাদক মুক্ত হোক, কারণ নাসিরনগরের দীর্ঘ শাসনে নাসিরনগরে এমন একটা অবস্থা হয়েছে, ঘরে ঘরে মাদক। এবং মাদকের কারণে আমাদের গ্রামে 2টা মিটার চুরি হয়ে গেছে। আমাদের যে তেলের কুয়া থাকে খাম্বাতে, এটা 2টা চুরি হয়ে গেছে। এবং এমন এমন ফ্যামিলিতে চুরি হয়েছে যারা একদম অসহায়। এগুলো হয় মাদক অপরাধ কর্মকাণ্ড একমাত্র মাদক দায়। আমি চাই নাসিরনগর মাদক মুক্ত হোক। অসংখ্য ধন্যবাদ। এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে, তিনি মাদক নিয়ে কথা বলছেন। আর কি প্রত্যাশা থাকছে? আমাদের নাসিরনগর সবচেয়ে বড় যোগাযোগ খুবই সমস্যা। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন কালভার্ট, যার জন্য মানুষ খুব কষ্ট করে। প্রত্যেকটা রাস্তায় ভাঙচুর, যোগাযোগ অবস্থা খুব সমস্যা। চিকিৎসা অবস্থা, আমাদের যে 50 যে বিশিষ্ট যে হাসপাতাল আছে সেখানে চিকিৎসার অভাবে অনেকেই বিভিন্ন জায়গায় তার চিকিৎসা নিতে হয়, ওইটাও প্রয়োজন। যে আপনার কাছে একটু যেতে চাই, আর কি কি প্রয়োজন থাকবে বা কি প্রত্যাশা করছেন? নাসিরনগর আমরা এমন একজন অভিভাবক চাই যিনি নাসিরনগরের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করবেন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করবেন। আর বিশেষ করে নাসিরনগরকে বিভিন্ন ধরনের ঘুষ বাণিজ্য এবং ছাদাবাজ এবং সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত নাসিরনগর উপহার দিবেন। আমরা ওই ধরনের একজন অভিভাবক আমরা চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখানে একজন আছেন, একটু যেতে চাই। তারা তো অনেক কথাগুলোই বললেন, আপনার কাছে কি মনে হয়, কি প্রত্যাশা থাকবে? আমার প্রতি শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করে, কারণ আমরা নাসিরনগর মোটামুটি অনেকটাই পিছিয়েছি শিক্ষায়। তো ইনশাল্লাহ আমরা আশা করি যিনি অভিভাবক হয়ে আসবে আমাদের শিক্ষা খাতে একটু বিশেষ গুরুত্ব দেবে। অসংখ্য ধন্যবাদ। এখানে আর অনেকেই আছেন, একটু আপনাদের কাছে একটু যেতে চাই। উনি অনেকেই অনেক কথা বলছেন, আপনার কাছে কি মনে হয়, কি ধরনের প্রত্যাশা থাকে? আমরা চাই নাসিরনগর চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দুর্নীতিমুক্ত সুন্দর একটি সমাজ চাই। সকল ধর্মের শান্তিমতো যেন বসবাস করতে সেই একজন প্রার্থী চাই। এখানে আর অনেকে আছেন। জি 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 জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একজন লোক চাই, নাসিরনগরে একজন সৎ লোক চাই। যেমন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিশে চলতে চাই, সৎভাবে চলতে চাই, উন্নয়নের কাজ করতে যেমন পারি, এরকম ধরনের একজন লোক চাই। প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। আর পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। কনকনে শীতে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 96%। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এছাড়া শীতজনিত রোগের সংক্রমণও বেড়েছে উদ্বেগজনক হারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য সীমা অতিক্রম হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছে ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে। এদিকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেস্কুরে বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইইউ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক গুরুতর সংকটে পড়তে পারে।
লেস্কুরে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয় তবে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দল। জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর 1:30টায় মাঠে নামছে দুই দল। গ্রুপ এতে থাকা ভারত এরই মধ্যে এক ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে। 2 পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা ভারতকে মোকাবিলা করবে টাইগাররা। শক্তি সামর্থ্যে ভারত বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হলেও বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি নিয়েছে যুবারা। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভারতীয় যুবাদের চ্যালেঞ্জ জানাতে পারবে আজিজুল হাকিম তামিমের দল। দলটিতে একাধিক খেলোয়াড় রয়েছেন যারা বিপিএলেও পারফর্ম করেছেন, সেই সাথে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তামিম আবরাররা। এছাড়াও 2024 সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল যুবারা, সেই দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম। এবারও তারই নেতৃত্বে খেলবে বাংলাদেশ, সাথে জাওয়াদ আবরার সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।